নিশ্চয়ই সকালে অবগত আছেন, আমি আপনাদেরকে নিয়ে নিজ উদ্যোগে হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে ডাক্তারের প্রতি ডাক্তারদের সহযোগিতা, শেয়ারিং কেয়ারিং বাড়ানোর লক্ষ্যে, তৈরি করার লক্ষ্যে গ্লোবাল হোমিওপ্যাথি স্টাডি গ্রুপ নামে একটা গ্রুপ খুলে সেইখানে ইচ্ছাকৃত যারা নিজ ইচ্ছায় মুক্ত মনে খুশি মনে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে 2 ঘন্টা, যেটা আমি আমার নিজ চেম্বারে করতে চেয়েছিলাম, সকাল 9টা থেকে নিয়ে 11টা 12টা পর্যন্ত, নামাজের পরে সবাই চলে যাবে, সেই জিনিসটা আমি অনলাইন প্ল্যাটফর্মে শুরু করেছি। তবে 2025 সাল থেকে এটা প্রতি শুক্রবার যদি আমি ফাঁকা থাকি তাহলে যারা সরাসরি আসতে পারবেন এটা চেম্বারেও হবে, কারণ অনলাইন আর সামনাসামনি কখনো এক হতে পারে না। ওখানে মন খুলে অনেক কিছু বলা যায়, কিন্তু এখানে অনেকেই লজ্জায় অনেক কিছু বলতে পারবেন না বা পারেন না, এগুলোকে অবসান ঘটানোর জন্য এটা আমি শুরু করতে চাচ্ছি। তো আমি গতকালকে আপনাদের থেকে জানতে চেয়েছিলাম, পরামর্শ করেছিলাম যে কি বিষয়ে আলোচনা করা যায়। গ্রুপের সদস্য অনেক হলেও যারা ব্যস্ত ছিলেন তারা জানাতে পারেননি, যারা একটু নজর দিয়েছেন তারা জানিয়েছেন। একজন জানিয়েছিলেন ওসিডি নিয়ে কথা বলতে, এবং হয়তো পরে ওনার মেসেজ উনি ডিলিট করে দিয়েছেন। আমি আবারও বলছি, আপনি আমার সাথে চলছেন, কোনো মনের সংকীর্ণতা নিয়ে চলবেন না। এই পৃথিবীতে আমি বীর, একমাত্র ওপরওয়ালা ছাড়া এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর অন্যের কথা শুনে যদি মনে কষ্ট লাগে এবং সেখান থেকে পিছিয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার নিজের প্রতি আপনার কনফিডেন্স কম আছে, এটা বাড়াতে হবে। এবং আরও অনেকেই জানিয়েছিলেন বাত নিয়ে আলোচনা করতে। তবে আমার আলোচনার যে পাতাটা তৈরি হয়েছে, আমি সকালে ডিক্লেয়ার করার পর থেকে এখন পর্যন্ত আমি 31 পাতার মতো রেডি করেছি। 31 পাতা। এখানে বিভিন্ন বইয়ের রেফারেন্স আছে এবং যেই সিমটমসগুলোর ওপরে ভর করে আমি বাতের রোগীদেরকে, বাত বলবো না, ব্যথার রোগীদেরকে ওষুধ দিয়ে রোগী ভালো আছে, কেউ কেউ ভালো হয়ে গেছে, এই রকম কিছু কেস থেকেও কিছু ওষুধ আমি লিখেছি। এই 31 পাতার মধ্যে অলমোস্ট 60টার উপরে ওষুধ লেখা আছে, বেশি আছে। আমার মনের মতো করে যদি আমি এটা আলোচনা করি প্রায় 3-4টা ক্লাস চলে যাবে। ওভাবে করতে পারলে আপনারা অনেক উপকৃত হবেন। আর যদি ওপর দিয়ে চালিয়ে দিই তাহলে হয়তো আধা ঘন্টাও লাগবে না, আমি শেষ করতে পারবো, ওটাও কাজে লাগবে। এখন যেটা চান আপনারা কমেন্টস করতে পারেন। রিউমাটিজম, আমি রিউম্যাটিক বিষয়টা নিয়ে, বাত বিষয়টা নিয়ে কিছুদিন আগে অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছি, যেমন আর্থ্রাইটিস কি, রিউমাটয়েড আর্থ্রাইটিস কি, অস্টিওপোরোসিস কি, গাউট কি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিস কি, রিউম্যাটিক ফিভার কি, সায়াটিকা কি, ফাইব্রোমাইয়ালজিয়া কি, মায়ালজিয়া কি, অস্টিওমালাইসিস কি, এইভাবে আমি যেই রোগগুলা নিয়ে রোগী আমাদের কাছে আসে আমি ইতিমধ্যেই আলোচনা কমপ্লিট করে ফেলেছি। যারা আমার ইউটিউবের দিকে লক্ষ্য রাখেন তারা হয়তো
এই সব কয়েকটা পয়েন্ট ওখানে পেয়েছেন। কথা হচ্ছে রিউমাটিজম, বাত। আমরা যদি রিউমাটিজমের ব্যাখ্যা করি তাহলে এটা একটা জেনারেল টার্ম বলা যেতে পারে। রিউমাটিজমটা একটা জেনারেল টার্ম। এখানে আজকে যেহেতু অনেকগুলো মেডিসিন বলবো, তাই গত দিনের মতো ওই রকম ঝড়ের মতো বলে শেষ করা আমার পক্ষে সম্ভব না। এটা হলো একটা জেনারেল টার্ম, বলা যেতে পারে গ্রুপ অফ ডিসঅর্ডার। গ্রুপ অফ ডিসঅর্ডার কারণ কি, পজেশন কি? পজেশন হলো এটা ক্রনিক পেন আছে, ক্রনিক পেন আছে। আমি আমার মতো করে বলছি যে টপিকগুলো এভাবে লেখা আমার বাবার। তো রিউম্যাটিজম একে যদি বলি তাহলে এটা একটা জেনারেল কমন টার্ম। তার ওই ব্যথার গ্রুপ অফ ডিসঅর্ডার। কারণ কি? কারণ হলো ক্রনিক পেন। কারণ কি? ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট। এগুলা কমন ইংরেজি। আপনি যেহেতু একজন ডাক্তার, নামের আগে ডাক্তার লিখেছেন, এই জেনারেল ইংরেজিগুলো আপনাকে বুঝতেই হবে। মাইন্ড করবেন না আমার মুখ প্রচণ্ড শক্ত, এতটুকু ইংরেজি বোঝার যদি আপনার কোনো যোগ্যতা না থাকে, আল্লাহর রস্তে চেম্বার কাল বিক্রি করার নোটিশ ঝোলাবেন, বিক্রি করার দায়িত্ব আমার। রাগ করবেন না, আমি অপমান করছি না কাউকে, আমি দুঃখের সঙ্গে আয়োজন করেছি। প্রথম দিনই বলেছি আমার পাঙ্গা নড়া কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে না, এরা তো হোমিওপ্যাথ, এরা হোমিওপ্যাথ আমার কাছে। আমি আমার মিশন, গন্তব্য, মঞ্জিল আরও ওপরে, যেখানে আপনারা চিন্তাও করেন না। তো কজেশন ক্রনিক পেন। ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে? জয়েন্টে। ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে? মাসেলে। ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে? টেন্ডনসে। ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে? লিগামেন্টসে। ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে? বোনসে। বাস, রিউমাটিজমের ডেফিনেশন শেষ। বাতের কথা যেই রুগী এসে বলবে আমার বাপের ছিল বাত, দাদার ছিল বাত, তারও আগে বলে ছিল শুনেছি, তখনই আপনার মধ্যে এরকম একটা চিত্র চলে আসবে। এটা একটা কমন জিনিস। এটার মধ্যে গ্রুপ অফ ডিসঅর্ডার থাকতে পারে, এটার মধ্যে পুরনো ব্যথা, সেখান থেকে ইনফ্লামেশন হতে হতে পারে কোথায় কোথায়? জয়েন্টে, মাসেলে, টেন্ডনসে, লিগামেন্টসে, বোনসে। বাস, শেষ। আচ্ছা, এখন এই যে বাত নিয়ে যে রুগী আপনার কাছে আসছে, এর মধ্যে 6টা কমন লক্ষণ পাবেন। কয়টা? 6টা। মানে যে বেটায় আপনার কাছে আসুক, এই 6টার মধ্যে 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, মানে সংখ্যায় বেশি যেগুলা বলবো এগুলা পাবেন। সে কমন কি? নাম্বার 1, দুর্বলতা মাস্ট বি থাকবে, যেটাকে উইকনেস বলেন। নাম্বার 2, কারো ক্ষেত্রে ওয়েট লস পাবেন, কারো ক্ষেত্রে ওয়েট গেইন পাবেন, কারো কম, কারো বাড়তেই থাকবে, পাবেনই। আপনি মিলান, আমি যে কথাগুলো বলবো শুধু আপনার রুগী দেখার অভিজ্ঞতা থেকে মেলাবেন। নাম্বার 3, দুপুরে হোক, বিকালে হোক, অথবা রাত্রেবেলা হোক, দুপুরে, বিকালে অথবা রাত্রেবেলা হোক, জ্বর পাবেনি, জ্বর পাবেনি। তাহলে 3টা হইল। 4 নাম্বার পয়েন্ট পাবেন আক্রান্ত স্থান ফোলা। আক্রান্ত স্থান কি? ফোলা। এবং আপনি যখন
ওই আক্রান্ত স্থানটা হাত দিয়ে স্পর্শ করবেন, ধরবেন, আপনি বুঝতেই পারবেন ধরার পরে, ছোঁয়ার পরে জায়গাটা গরম হয়ে আছে, রেয়ার ক্ষেত্রে ঠান্ডাও থাকে, এবং হাত দেওয়ার পরে সোয়েলিং এবং ইনফ্লামেশন যে হয়ে আছে ওটা আপনি বুঝতেই পারবেন। ওটা কি আপনি বুঝতেই পারবেন। যখন আরেকটু ক্রনিক স্টেজে চলে যাবে তখন পাবেন হলো রোগীর মধ্যে ওই যে ভাইটালিটিটা লস হয়, তো ক্লান্তি, অবসাদ, ফ্রেশনেস যেটা নাই, ফ্রেশনেস নাই, ক্লান্তি, অবসাদ, কোনো ফ্রেশনেস রোগীর মধ্যে কাজ করবে না। এবং লাস্ট যেই অংশগুলোতে আক্রান্ত ওই জয়েন্টগুলোতে ব্যথা হবে, ওই টেন্ডনগুলোতে ব্যথা হবে, ফোলা থাকবে। এই কয়েকটা কমন সিমটমস বাত শব্দটা উচ্চারণ করলেই আপনার সামনে ভাষা লাগবে। বাকিটা বইপত্র থেকে পড়ে নেবেন। বাকিটা আমি খুব সুন্দর করে জেনারেলি আলোচনা করে দিছি, দেওয়া আছে, চাইলে আমি লিংক দেব আপনাদেরকে, ওখান থেকে খুব ধীরস্থিরভাবে শুনে নেবেন। আচ্ছা, এখন কথা হলো বাত। এটা একটা ক্রনিক ডিজিজ, বংশগতভাবে আসতে পারে, জেনেটিক, যেটা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হতে পারে। সিমটমসের মধ্যে বললাম অতিরিক্ত ওজনের ফলে যখন আপনার জয়েন্টগুলো, অস্থিগুলো ক্ষয় হয়ে যাবে তার ফলে হতে পারে। বয়সের সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে যখন আপনার অস্থিগুলো ভাঙতে থাকবে, ক্ষয় হতে থাকবে, সেইখান থেকে হতে পারে। ম্যালনিউট্রিশন, অপুষ্টিহীনতার কারণে, ভিটামিন, খনিজ এগুলার অভাবে, ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাবে হতে পারে। এবং কোনো ইনজুরি, ট্রমা এখান থেকেও হতে পারে। এই কয়েকটা জায়গা থেকে রোগীর বাতের সমস্যা হতে পারে। ম্যাক্সিমাম যে রোগীগুলো আসে, একটা হলো আঘাত আর আরেকটা হলো বংশগত, এ দুটো নিয়েই আমাদের কাছে আসে। সোজা কথা, যে যেভাবেই আসুক, ঔষধের উল্লেখযোগ্য সিমটমসগুলো অবশ্যই রোগীর মধ্যে থাকা চাই, সেটা একটা হোক, দুটো হোক, তিনটা হোক। এক্সাম্পল হিসাবে অ্যাব্রোটেইনাম বলে একটা ওষুধ আছে, নিশ্চয় এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত। আপনারা সেই ঔষধদের দিকে তাকান। এখানে যারা উপস্থিত আছি, যারা পরে শুনবেন, যারা শুনতেই থাকবেন সারা জীবন, সবাই আমার সঙ্গে একমত হবেন, সাডেনলি হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছিল, যেভাবেই হোক, সিপ্রোসিন খেয়ে হোক, সিপ্রোফ্লক্সাসিন খেয়ে হোক, হার্টম্যান স্যালাইন দিয়ে হোক, ডিএনএস দিয়ে হোক, কলেরা হাসপাতালে ভর্তি হয়ে হোক, আপনার এলাকার নিকটস্থ হসপিটালে ভর্তি হয়ে হোক, হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে প্যাটেন খেয়ে হোক, ভেরেট্রাম খেয়ে হোক, প্রতি জুলাইয়ে ডায়রিয়া হলে চায়না দিতে হয় সেটা খেয়ে হোক, ভালো হয়েছে। আর এই ভালো হওয়ার পর থেকেই বাত ব্যথার উৎপত্তি। ভালো হওয়ার পর থেকেই কি? ভালো হওয়ার পর থেকেই বাত ব্যথার উৎপত্তি। নিশ্চিন্তে সবাই আমার সঙ্গে একমত হবেন, এটা হলো অ্যাব্রোটেনামের মেইন লক্ষণ। এখন বলবেন যে শুধু কি বাত? না, এই পায়ে তলার থেকে নিয়ে মাথার সাদি অবধি যাই হোক, যদি নিচের দিক থেকে উপরের দিকে ব্যথা ওঠে তাহলে আপনি ওটা চিন্তা করবেন। হয়ে গেল, মেন জিনিসটা কিন্তু হয়ে গেছে। মেন জিনিসটা কি?
হয়ে গেছে। এইটুকু জিনিস আপনাকে মনে রাখতে হবে। এইরকম সিমটমস প্রত্যেকটা ওষুধের মধ্যে আছে, যেগুলাকে লিডিং সিমটমস বলা হয়। যেগুলাকে কি বলা হয়? লিডিং সিমটমস বলা হয়। প্রত্যেকটা ওষুধের মধ্যে আছে, এবং কোনো ওষুধে এগুলার সংখ্যা 2টা, কোনো ওষুধে 3টা, কোনো ওষুধে 1টা। যে হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে যেভাবেই ঘুরাক না কেন, দেখেন আমি নিঃস্বার্থে কথা বলছি, আমি পয়সার বিনিময়ে কথা বলছি না, আমি আমার দুঃখ থেকে কথা বলছি, আমি মন খুলে কথা বলছি, আমি মাড়ি চেপে ধরে কথা বলিনি। তাই স্পষ্ট হক হালাল কথাগুলো বলবো, আপনারা সঙ্গে থাকেন শেষ পর্যন্ত। এই যে যতগুলা হোমিওপ্যাথি ডাক্তার হ্যানিম্যানের পর থেকে আমি আমার পরে যেগুলো আছে, সবাই মিলে এই ধরনেরই কিছু সিমটমসকে মাথায় গেঁথে নিয়েছিল। জ্বলন্ত উদাহরণ ডাক্তার হাসান মির্জা স্যারের 6 দশকের যে অভিজ্ঞতা বইটা আছে, ওই বইটা A to Z পড়বেন, 2টো খণ্ড, মোট 3টা খণ্ড, একটাকে 2টা মিলে একটা বানিয়েছে, আর একটা ছোট আছে। ওই বইটাকে পড়বেন, তাইলেই বোঝা যাবে। দেখবেন ওই বইয়ের শুরুতে খুলনার কামাল সাহেব প্রথমে আমার নাম না দিলেও নতুন এডিশন যেগুলো বের করেছে ওতে আমার নাম দেওয়া আছে। কারণ ওই বইটা বাংলাদেশে প্রকাশ করার পরে কামাল সাহেবকে নিয়ে ওই বই হাসান মির্জা স্যারের হাতে তুলে দিতে এই ডাক্তার সাদ পা বাড়িয়েছিল। ওখানে অনেকে তেড়িবেড়ি শুরু করেছিল, যেটাও মেটানো হয়েছে। দেখবেন স্যার প্রত্যেকটা ঔষধের ওখানে মেন জিনিস বলে দিয়েছে। আপনি হয়তো আপনার গুরুর কাছে গেলে এদিক দিয়ে ওদিক দিয়ে জিলাপির প্যাচের মতো ঘোরাবেন। এই জিলাপির প্যাচ মারতে গিয়ে আজ হোমিওপ্যাথির এত নিচে চলে আসছে, এত নিচে নেমে চলে আসছে। কিন্তু মেন কথাগুলো দেখবেন ওই বইয়ের মধ্যে লেখা আছে। তো অ্যাব্রোটেনামেরও এই কথা। আচ্ছা, এখন কথা হলো, এই যে হলো ডায়রিয়া থেকে বাত হলো, এর ফলে অ্যাব্রোটেনামের কি হয়? সহজ জিনিস, ক্যান নট মুভ হ্যান্ডস, সে তার হাত নড়াতে পারছে না, তার আর্মস নড়াতে পারছে না, তার লেগস নড়াতে পারছে না। ভালো কথা, এই যে না নড়ানো, এই জিনিসের আমার কোনো দাম নাই, কারণ এই জিনিস তো আমি রোগের বর্ণনাতেই পড়ে আসলাম নাকি। তাহলে কি দরকার এখানে? তাহলে মেন জিনিস পেয়ে গেছি, ডায়রিয়ার পরে হয়েছে, ওকে 3 স্টার লাগান। ওটা হলো মেন কজেশন। আপনি যতগুলো সিমটমস নেন না কেন, যতগুলো ইউনিক সিমটমস পান না কেন, একটা কজেশনের সঙ্গে কোনো দিন কোনো একটা সিমটমস লড়াই করে পারবে না। আমার কথা কি বাংলা কথা বোঝা গেছে? আপনি যতগুলা ইউনিক সিমটমস পান না কেন নেন, আমার আপত্তি নেই। আপনি 5 পাতা 10 পাতা জেনারেল সিমটমস লিখে ফেলেন, যেগুলো সবগুলো আপনি রেপার্টরি থেকে দেখাতে পারবেন, মানে সিমটমস আছে, একটা কজেশনের সঙ্গে ওদের নড়তে দম হারিয়ে যাবে। তাই কজেশনের দাম সব থেকে বেশি। অ্যাব্রোটেনামের প্রেসক্রিপশন করতে হলে কজেশনটাই হলো মেন কথা। নরেন্দ্র ব্যানার্জির বই খুলে দেখেন, আমার সেম কথা বলা আছে ওখানে। কজেশনটা হলো মেন। টাইলর খুলেন, একই কথা বলবে। কেন্ট খুলেন, একই কথা বলবে। বগার খোলেন, একই কথা বলবে। ডগলাস খোলেন, একই কথা বলবে। ফ্যারিংটন খোলেন, হুবহুই লেখা আছে। তাহলে কজেশন পেলাম, জেনারেল গল্প পেলাম। এখন লক্ষণ আর কি পেতে পারি এখানে? স্টিচিং পেন, মাছ পেন, ওই অর্গানগুলোতে
প্রচণ্ড রকম ব্যথা থাকবে এবং ব্যথার ধরন হলো যেন সেলাই করতেছে, স্টিচিং পেন, তাই কি না? মাসেলে পেন হবে, বাট মজার কথা হলো ওই জায়গাগুলোতে কোনো সোয়েলিং থাকবে না। এই দেখেন স্রোতের বিপরীতের গল্প হয়ে গেল। তাহলে বাতের জেনারেল সিমটমস পরে আসলাম কি? সোয়েলিং থাকবে, ইনফ্লামেটেড থাকবে, কিন্তু অ্যাব্রোটিনামের ক্ষেত্রে নো সোয়েলিং, কোনো ফোলা ভাব থাকবে না। নেক্সট ইম্পর্টেন্ট সিমটমস অফ অ্যাব্রোটেইনাম ফ্রম রিউম্যাটিজম, হাঁটু থেকে হার্ট। ওই যে আমি বলেছি প্রথমে কিন্তু তলার দিক থেকে শুরু হয়, নিচের দিক থেকে মেটাস্টেটিস ছড়ায়া যাচ্ছে, ধরে নিচ্ছে। ফ্রম রিউম্যাটিজম, ফ্রম নি অফ রিউম্যাটিজম, ফ্রম নি টু হার্ট, হাঁটুর দিক থেকে নিয়ে মানে নিচের দিক থেকে নিয়ে লোয়ার লিম্স থেকে নিয়ে হার্ট অবধি ছড়ায়া যেতে পারে, হার্ট অবধি ছড়ায়া নিতে পারে। অ্যাব্রোটেনাম মুখস্থ করে ফেলেন। এগুলা চিত্র, এগুলো কি চিত্র। এরপরে কি? inability to move arms, legs, সাধারণভাবে তার কোনো অর্গান নড়াতে পারতেছে না, তীব্র ব্যথা, শুষ্ক কাশি, তার সঙ্গে জ্বর। রোগী বলবে ডাক্তারবাবু এই অর্গানগুলোতে এমন ব্যথা যেন আমাকে থ্যাতা করা হয়েছে। মডালিটি জানতে গিয়ে দেখবেন এগুলা শুরু হয়েছিল ডান দিকে, বাম দিকে পড়ে গেছে। অ্যাব্রোটেনাম একেবারে প্রেসক্রিপশন করেন 200 বাইরে যাবে 30, আর আপনি যদি 50 সহস্রতমিক দেন তাহলে আপনার যা মন চায় 0 1 2 3 4 থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করেন, কোনো অসুবিধা নেই। অ্যাক্টিয়া স্পাইকেটা বলে একটা ওষুধ আছে, দারুণ ওষুধ, আমি ব্যবহারও করেছি, ভালো রেজাল্টও আছে। কি পারবেন? এখানে স্পেসিফিক কিছু জিনিস বলে দেওয়া হয়েছে। কি এর বিশেষত্বর মধ্যেই বলা আছে মেটাকার্পাল, যারা অ্যানাটমির নলেজ রাখেন তারা বুঝতে পারতেছেন কোন হাড্ডির কথা বলতেছি, মেটাকার্পাল। তারপর মানে ওই যে আপনার হাতের তালু যেটা আর কি, তার কবজির ওপর থেকে ফিঙ্গারের মাঝখানে যেগুলো আছে ওইগুলাকে মেটাকার্পাল বলা হয়, মেটাকার্পাল। এরপরে মেটাটর্সাল, জয়েন্ট, রিস্ট, ফিঙ্গার, অ্যাঙ্কেল অ্যান্ড টোজ, এই কয়েকটা জায়গার উপরে অ্যাক্টিয়া স্পাইকেটা খুব ভালো কাজ করে। সিমটমস কি? ছিঁড়ে ফেলার মতো ব্যথা, যেটাকে টিয়ারিং পেন বলা হয়, TEARING। টিয়ারিং পেন বলা হয়। ড্রয়িং পেন, জড়িয়ে মড়িয়ে ছিঁড়ে ফেলবে, আঁকড়ে ধরার মতো ব্যথা। কখন হচ্ছে? সামান্য একটু নড়াচড়া করলে। কখন বাড়ছে? রাত হলেই বাড়ছে। চিন্তা করেন, এটা কিন্তু অ্যাব্রোটেনামের মধ্যে বললাম না, সম্পূর্ণ আলাদা। অ্যাব্রোটেনামে পড়লাম স্টিচিং পেন, এখানে এসে পড়ছি ছিঁড়ে ফেলার মতো ব্যথা, আঁকড়ে ধরার মতো ব্যথা।
সামান্য নড়াচড়াতে কষ্ট বাড়ছে, রাত্রে বাড়ছে। এখন ভালো কথা যে সে যখন রেস্ট নিচ্ছে তখন আবার জয়েন্টগুলোর মধ্যে স্টিফনেস হচ্ছে, স্টিফনেস হচ্ছে। কিন্তু এই অবস্থাতেও রোগী যখন বাইরে বের হচ্ছে, একটু ফাঁকা জায়গায় হাঁটতেছে, তখন রোগী কমফোর্ট ফিল করতেছে, স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। যে আবার একটু বেশি হাঁটতে লাগতেছে, সেই ব্যথা আবার সেই ফুলে যাচ্ছে। এই যে সামান্য একটু, এই যে হাঁটতে লাগলে জয়েন্ট ফোলা, দুটো মাত্র ওষুধ আছে। তার মধ্যে অ্যাক্টিয়া স্পাইকেটা হলো ফার্স্ট গ্রেডের ওষুধ। এখানে কি বলেছে? হাঁটতে গেলে জয়েন্টে ব্যথা। বলবেন এটা তো কমন সিমটমস। তারপরে আবার ফুলে যাচ্ছে ওই হাঁটারত অবস্থায়। হাঁটারত অবস্থায় দেখেন এই জিনিসটাকে একটু দেখে, কারণ হাঁটা অবস্থায় ফুলে যাওয়া এটা একটা ইউনিক সিমটমস এর মধ্যেই পড়ে। আমরা যদি যাই এবং এক্সট্রিমিটিস বলে একটা চ্যাপ্টার আছে সেখানে ঢুকি, তাহলে কি হচ্ছে? হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, তাহলে পেন জেনারেলি এইভাবে খুঁজতে হয় জয়েন্ট কখন? যখন হাঁটছে তখন। ওয়াকিং অন যদি দেখি, কিছু ওষুধ আছে আফটার এমএল অয়েল আফটার, এই দেখেন অ্যাক্টিয়া স্পাইকেটা, স্পাইকেটা। আরো বহু ওষুধ আছে এখানে, এর মধ্যে এটাও আছে। তারপরে আরো যদি দেখি, এক্সারসাইজ ডিউরিং, এই যে মোশন অ্যাগ্রাভেশন, সেখানেও যদি দেখি তাহলে সেখানেও অ্যাক্টিয়া স্পাইকেটা সেকেন্ড গ্রেডে অবস্থান করছে। কমন জিনিস কাজ করে। এখন যদি এটা সোয়েলিং হয়, এটা তো পেন দেখলাম, সোয়েলিং কোথায় হচ্ছে? জয়েন্টে হচ্ছে। এক্সারশন, স্লাইট অ্যাগ্রাভেশন, সামান্য একটু নড়লেই। দেখেন একটা ওষুধ দেখা যায়, একটা মাত্র ওষুধ। সামান্য একটু নড়াচড়া করলে জয়েন্টটা কি আরো ফুলে যাচ্ছে, একটা মাত্র ওষুধ। ইউনিক সিমটমস। এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে ওই যে ব্যথা, টিয়ারিং পেন, ড্রয়িং পেন, সামান্য একটু নড়াচড়া করলে ব্যথা বাড়তেছে, রাত্রে বাড়তেছে, নড়তে গেলেই, সামান্য একটু লড়তে গেলেই ব্যথাও বাড়তেছে, সঙ্গে ফুলেও যাচ্ছে, আমরা এখন থেকে অ্যাক্টিয়া স্পাইকেটা চিন্তা করতে পারি। বিশেষ করে কোন কোন জয়েন্টের ক্ষেত্রে বললাম? মেটাকার্পাল, মেটাটরসাল জয়েন্ট, রিস্ট, ফিঙ্গার, অ্যাঙ্কেল অ্যান্ড টোস, এই কয়েকটা জায়গায় যদি হয়। প্রুভিংয়ের সময় এইভাবে স্পেসিফিক অ্যানাটমিক্যাল অর্গানগুলাকেও বলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো জানতে হলে ফিজিওলজিক্যাল ম্যাথমেটিকাগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে অ্যাগারিকাস
মাস্কেরিয়াস ওষুধটা কেউ ব্যবহার করেছেন কিনা বলতে পারছি না, কুমিল্লার এক রুগীকে ব্যবহার করেছি। অ্যাগারিকাস মাস্কেরিয়াস, দারুণ একটা সিমটমস দেখেন। এটার শোনা যাচ্ছে তো স্পষ্ট? আমি তো বলেই যাচ্ছি শুধু। অ্যাগারিকাস মাস্কেরিয়াস, দেখেন ওষুধের ব্যবহার শিখতে হবে। ওই শুধু 40টার 50টা ওষুধের মধ্যে আমি থাকতে চাই না। জেন কাঞ্জিলাল স্পষ্ট ভাষায় বলে গেছে, আমার হোমিওপ্যাথিতে ঔষধ আছে, ডাক্তার নেই। বড় দুঃখে বলেছে বেটা, আমার হোমিওপ্যাথিতে ঔষধ আছে, ডাক্তার নেই। গতদিনই বলছিলাম আমাদের হোমিওপ্যাথিতে মোট ওষুধ কটা বলেন দেখি? 3583টা হলো আমাদের হোমিওপ্যাথি ওষুধ। কটা ডাক্তার জানি 3583টার ওষুধ? 5টা বলতে গেলে কাপড় নষ্ট হয়ে যাবে। তাহলে জেন কাঞ্জিলাল স্যারের কথা সত্য, আমাদের ঔষধ আছে, ডাক্তার নেই। অ্যাগারিকাস মাস্কেরিয়াস, দেখেন আমি একদম বাছাইকৃত সিমটমসগুলো বলছি, একটু মনোযোগী হন। যদি লিখতে পারেন আর এভাবে যদি কাজে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ 95% কেসে আপনি ইমপ্রুভ করতে পারবেন রোগীর। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা কথা নিয়ে খালি ধরেন। অ্যাগারিকাস মাস্কেরিয়াসের দারুণ একটা সিমটমস, এটা ফিরে আসছে, এটা পুনরাবৃত হচ্ছে প্রতি বছরে, এভরি ইয়ার। কোন সময়? ভেজা আবহাওয়ায়, ওয়েট ওয়েদার। ভেজা আবহাওয়ায় প্রতি বছর ফিরে আসতেছে কি? ব্যথা। উপসর্গগুলো প্রকাশিত হচ্ছে প্রথমে ডান দিকে, রাইট আর্মস ডান দিকে, এবং লেফট লেগস ক্রসওয়াইজ, ডান হাতের বাহু থেকে কি বাম পায়ে পা পর্যন্ত ক্রসওয়াইজ। এদের ব্যথা রাত্রে কম, যখনই চলাফেরা করতেছে মুভ অ্যাবাউট অলওয়েজ ওয়ার্স অর অ্যাগ্রাভেশন, যখনই সে চলতে লাগে তখনই কষ্ট বাড়ে। হ্যাঁ গো, তাহলে একটু আগে যে অ্যাক্টিয়া স্পাইকাটার কথা বললাম, তার সঙ্গে এটার আলাদা করতে পারছেন তো? অ্যাক্টিয়া স্পাইকেটা বলছি কি রাত্রে সমস্ত কষ্ট বাড়ছে, আর আর অ্যাগারিকাস মাস্কেরিয়াসের বলছি রাত্রে কম, চলতে লাগলে শুরু হচ্ছে, খারাপ হচ্ছে। এরপরে আপনি যদি লাম্বার রিজিয়নে আসেন, স্যাক্রামের দিকে তাকান, সেইখান থেকে ব্যাক, এগুলার যদি তাকান, স্পেশালি এক্সারসাইজ ডিউরিং ওয়াইল সিটিং, যখন এক্সারসাইজ করতেছে অথবা বসে থাকতেছে তখন মারাত্মক আকার ধারণ করতেছে, মারাত্মক আকার ধারণ করতেছে। কেমন আকার ধারণ করতেছে? লাইক আর্নিকা, ও বাবা কাছে আসিস না, ভেরি সেন্সিটিভ টু টাচ, আর দিবি না। কিন্তু আর্নিকা না, আমি বোঝানোর জন্য ওটা বলছি। এর মধ্যেও ওই ছেড়ে ফেলার মতো ব্যথা আছে, টিয়ারিং এন্ড লিপস, অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং রেস্ট অর সিটিং, ব্যথা যন্ত্রণা কষ্ট বেড়ে যাচ্ছে। কটার সময় বাড়তেছে বলছি? ইন দ্য মর্নিং, সকালবেলা, ডিউরিং রেস্ট যখন সে বিশ্রাম নিচ্ছে তখন, আর সিটিং যখন সে বসে থাকছে তখন।
এখন বলবেন যে স্যার আমি যখন রুগী দেখতেছি তখন যদি বাড়ে তাহলে কিটা করবো? হেবি বড় প্রশ্ন, বুদ্ধি খাটাইলেই তো বের হয়। আরাম হচ্ছে কখন? মুভিং, যখন নড়াচড়া করতেছে, একটু হাঁটা চলাফেরা করতেছে, বা কেউ একটু রাবিং করে দিচ্ছে, ম্যাসাজ করে দিচ্ছে, যখন সে ঘুমিয়ে পড়তেছে তখন সব কষ্ট ভালো হয়ে গেছে। দেখেন অ্যাব্রোটেইনাম, অ্যাক্টিয়া স্পাইকেটা, এবং অ্যাগারিকাস মাস্কেরিয়াস, তিনটাকে তিন ভাবে আপনাদের সামনে বললাম, এই রকমই আলাদা, খালি মনে রাখতে হবে। এর তাইলে মূল কথাটা কি? অ্যাগারিকাসের প্রতি বছর ভিজা আবহাওয়ায় ব্যথা পুনরাবৃত হবে, মানে ঘুরে ফিরে আসবে। এখন বলবেন এখানে তো রাস্টক্স আছে, কেমন কেমন জানি হইল। আমি যেভাবে বলছি ওভাবে রাস্টক্সে জীবনেও নাই। বলবেন এখানে তো বললেন সকালবেলা রেস্টে গেলে বাড়ে, তাহলে হেনেও তো রাস্টক্স আছে। আবার বললেন একটু নাড়লে চাড়লে ভাল লাগতেছে, এখানেও তো রাস্টক্স আছে। আসি রাস্টক্সে, তখনই না হলে অ্যাগারিকাসের সঙ্গে আলাদা করে দেব, বুঝতে পারবেন। তখন একটু ধৈর্য ধরতে হবে। আমরা আরেকটা ঔষধ খুব কম ব্যবহার করি, অ্যামোনিয়াম মিউর বলে একটা ওষুধ আছে, খুব কম ব্যবহার করা হয়, ক্ষেত্রগুলো খুব কম পাওয়া যায়। যাওয়ার কারণ হলো আমরা জানি না তাই। দেখেন আপনার পায়ের গোড়ালির ক্ষত নিয়ে যখন আসবে, আলসারেশন ইন হিলস, রোগী বলবে তার ছিঁড়ে ফেলতেছে, তার অনবরত ভিতরে সুই মারতে আসে। কেউ সুই মারার কথা শুনে অ্যাপিসমেল নিয়ে লাফালাফি শুরু করবেন, কেউ বা আবার ছিঁড়ে ফেলার গল্প শুনে ছিঁড়া ফেলার ওষুধ নিয়ে আলোচনা শুরু করবেন। কিন্তু আরো গল্প আছে রুগীর। কখন বাড়ছে গো তোমার এগুলো? যখন আমি শুইতে যাচ্ছি তখন বাড়তেছে, দিনের বেলা না, জীবনেও না, খালি রাত্রে বেলা। আমি দিনের বেলা যদি শুই তাহলে জীবনেও না, রাত্রেবেলা যখন শুচ্ছি তখনই হচ্ছে। তাহলে বেড টাইম অ্যাট নাইট, রাত্রেবেলায় বাড়তেছে। আর আরাম কিসে হচ্ছে? এই চারি সাইড দিয়ে যদি ঘষি তাইলে আরাম লাগতেছে। আচ্ছা তোমার এটা নিয়ে আজকে আসছো আমার কাছে, এর আগে কোথায় ছিল বলো দেখিনি বাপু? হ্যাঁ ভালো কথা বলেছেন, এরকম কথা তো আগে কোনো ডাক্তার শুনতে চাইনি। আমার এটা ছিল প্রথমে, দেখেন এই পারে, মানে আমার ডান দিকটায়, আমার পূর্ব দিকটায়। তারপরে এখান থেকে এবারটা দৌড় দিয়ে গেছিল আমার কাঁধে, কাঁধে ওখানে এই ঠিক এইরকমই সুই মারার মতো ব্যথা ছিল। যখন মেসেজ করতাম তখন ভালো লাগতো। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটা আমার হিপসের মধ্যে চলে আসছে, নিতম্বের মধ্যে চলে আসছে। এখানে আসার পরে ডাক্তারবাবু যে অনুভূতিটা হয়েছিল সেটা হলো, মনে হলো আমার পা আর কোমর এক জায়গায় হয়ে যাচ্ছে, ভিতরের নার্ভগুলা সব ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের ভাষায় লিখব অ্যাজ ইফ টেন্ডন হোয়ার টু শর্ট, সোজা কথা। অ্যাজ ইফ যেন তার মনে হচ্ছে তার টেন্ডনগুলা কি ওই যে জড়ায় চলে আসতেছে, বলতেছে সব ছোট হয়ে যাচ্ছে। ফলে আমাকে কিছু ধরে যখন হাঁটা চলাফেরা করতে হতো, যখন হাঁটা চলাফেরা করতাম তখন আরেকটা যন্ত্রণা হতো কি জানেন? মনে হচ্ছে ছিঁড়েই গেল, হ্যামাস্টিং পেন, একবারে ছোট হয়ে গেছে। ছিঁড়ে কি হয়ে গেল? টু শর্ট, একদম ছোট হয়ে গেল। দেখেন মেলান আপনার কেসগুলোর সাথে, সাইটিকার এরকম কত রুগী পান, কস্টিকাম আর রাস্টক্স দেন, কাম হয় না, গাল খাওয়ান হোমিওপ্যাথিকে। গাল খাওয়ার কথা তো আপনার।
আপনি এই ওষুধ জানেন না তাই? তাই কি না? সাইটিকার মস্ত বড় ওষুধ। এখন অনেকে আবার লিখে রাখবে সাইটিকার জন্য অ্যামোনোমিউর দিতে হবে। আরে মশাই, যে সিমটমস কটা বলছি ওটা সহ লিখুন, তা না হলে কাম হইতেন না। যেহেতু অ্যামোনোমিউরকে বললাম, ফসকে বাদ দিব কেন? আর্থ্রাইটিক, নশোড, বলাই যেতে পারে। গায়ের জোর আছে কমো না? অবশ্যই বলতে পারি, পারলে ঠাকান। আর্থ্রাইটিক, নশোড, এগুলা জয়েন্টের উপরে, ফিঙ্গারের উপরে, হ্যান্ডসের উপরে, ব্যাক, কাঁধে, পিঠে, এগুলোর উপরে কাজ করে। সিমটমস কি? যখনই রোগীর ব্যথা বাড়ে, কি বলছি, যখনই রোগীর ব্যথা বাড়ে, খাওয়ার ইচ্ছা হারায় যায়, কোনো খিদাই থাকে না, কমপ্লিটলি লস অফ অ্যাপেটাইট। কদিনের মধ্যে রোগী যায় চিকন হইয়া, ইমাসিয়েশন। তারপরে রাতে যায় ঘুম হারাইয়া, স্লিপলেসনেস। এরপরে রোগী যদি বলেন আরে ভাত খাবি না, এই যাও তো তুমি এখান থেকে, শুধু খাওয়া খাওয়া, শুধু খাওয়া খাওয়া করো, কি পেয়েছো কি? ওরে সোবা, তোকে আমি বললাম খাওয়ার কথা, আর তুই আমাকে এইভাবে খিচমিচ করে উঠলি। না, ডাক্তারকে করেনি, ডাক্তার ওখানে লিখতে হবে নার্ভাস ইরিটেবিলিটি বা ইরিটেবিলিটি নার্ভাসনেস। ওর স্নায়ুকভাবে ও কি খিটখিটে হয়ে যাচ্ছে, তাই মাকে ওরকম করেছিল, তাই বউকে ওরকম করেছিল, তাই ভাইকে অমন করেছিল। তো ভালো কথা, সন্ধ্যা হয়ে গেল, একটু খা। দেখছো না জ্বর কি পরিমাণ এসছে আমার গায়ে, আবার খেতে বলছো? ঠিক আছে, কাল অমুক পাড়ায় একটা ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে, ওকে আগে ওখানে নিয়ে যে আমি দম নেব। আসলো আপনার কাছে, কথা শুনেই তো আপনার হাত আর মুখ সুরসুর করতেছে, কারণ ও চাচ্ছে আপনার কাছে অ্যামোনিয়াম ফসফরিকাম। একটা অ্যামোনিয়াম আর একটা ফসফরিকাম, লাগান দুটো ওষুধ। 24 ঘন্টা পরে ফোন দিতে বলবে, বলবে আমার ছেলে ভালো হয়ে গেছে। এরকম ভদ্র ছেলে আর আছে নাকি? সুনাম বাড়লো কার? আপনার। সুনাম বাড়লো কার? হোমিওপ্যাথি। তারপরের বার আসবেন দিবেন 1M, তারপরের বার আসবে দিবেন 10M, और কিচ্ছা কাহানি খতম। আর ওই রোলাক 1 গ্রাম করে নিতে হবে না। আমার কথা বুঝতে পারতেছেন? এই গল্প আকারে হোমিওপ্যাথি শেখেন। নেক্সট, অ্যানাকার্ডিয়াম। এখন বলবেন এ আবার কি ওষুধ বলতে লাগলেন? এ তো জানি জিব্বাত সাদা জিনিস, এর বাইরে তো এটার আর কিছু জানি না। রিউম্যাটিক পেরিকার্ডাইটিস একটা রোগের নাম। মানে সোজা কথা হলো, আপনার যে কার্ডিয়াক অঞ্চলটা আছে, রিজনটা আছে, রোগী বলবে ধারালো কোনো কিছুর দ্বারা সেখানে ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে। শার্প স্টিচিং পেন যেটাকে বলি আমরা ডাক্তাররা, ধারালো কোনো কিছু দিয়ে সেলাই করার মতো যন্ত্রণা। এই যে ডাক্তারবাবু এখন শুরু হয়েছে, আমি শেষ হলাম, এই বলে ধাপ করে বুক ধরে নিয়েছে আপনার সামনে। একটু পরে দেখছেন আবার নড়াচড়া দিয়ে ভালো বোধ করছে। আগো তোমার যে এখনই বাঁকা টাকা হয়ে গেলে বুক ধরে, আবার কি হলো? এখন ভালো হয়ে গেছে। লং টাইম এখন একটা বিরতি চলবে, মানে রুগী ভালো থাকবে। হুট করে আবার বলবে এ দেখেন দেখেন ঘাটটা সব টেনে ধরতেছে, ওই ব্যথা আবার আসবে, ওই ব্যথা কি আবার আসবে। আমি এখন নড়তেও পারবো না, আমি এখন শুইতেও পারবো না,
এর সঙ্গে কি মনে হয় আমার পিঠের একটা অংশ যেন ছিঁড়ে যাবে, খেচে ধরে সব, খেচে ধরবে সব। ক্র্যাম্পিং পেন যেটাকে বলি, ক্র্যাম্পিং লাইক পেন, কোথায়? ব্যাক, স্টিফনেস ইন স্মল অফ ব্যাক, ক্র্যাম্পিং লাইক পেন ইন মাসেল। বলবেন ক্যালিবাই কি দোষ করলো? ধর মশাই, ক্যালিবাই তো একটা টিপস পজিশনে পেন থাকে, আর এখানে আমি স্টিফনেস বলছি। টিপ পজিশন নিয়ে কখনো স্টিফনেস হয় না। ক্র্যাম্পিং লাইক পেন ইন মাসেল। মেডিসিন কি? অ্যানাকার্ডিয়াম। এতদিন তো খাইতাম, স্মরণ শক্তি কমে গেলে গা। ও গল্প আরেকদিন বলবো। এইখানে এইরকম পজিশনে যদি পান তাহলে এটা ব্যবহার করবেন। এরপরে আমরা অ্যাপিসমেলকে বলি। অ্যাপিসমেল দারুণ একটা ওষুধ গো, দারুণ। বলবেন এতদিন তো খালি জানতাম প্রস্রাব কমে গেলে, চোখের তলা ফুলে উঠলে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, পায়ের তলায় খসখস করলে, ইয়া করলে, ওয়া করলে অ্যাপিসমেল দিতে হয়। দেখেন, ইনফ্লামেটরি অফ রিউমাটিজম স্টেজটা হলো ফার্স্ট স্টেজ, অ্যাকুইট স্টেজ। অনেকগুলা ওষুধ পাবো আমরা রেপার্টরি ঘাটলে, অনেকগুলো। সমস্ত ওষুধকে ছাপিয়ে দিতে পারে এই অ্যাপিস ম্যালিফিকা, বা যেটাকে অ্যাপিসমেল আপনারা বলেন। মোস্টলি সব থেকে বেশি কাজ করে ওই অংশগুলোতে যেগুলোতে নড়াচড়া একটু বেশি হয়। আপনি যদি হাত দিয়ে চাপেন, রোগী বলবে শক্ত। আপনি যদি হাত দিয়ে চাপেন, রোগী বলবে ব্রুইস্ড অর সোর, অ্যানি প্রেশার। আপনি যদি হাত দিয়ে ওই জায়গাগুলোতে চাপেন, বলবেন এই নিলেন তো, আপনি হাত দিয়ে এখানে ধরলেন, এখন অবশ হয়ে গেছে, আমি বাড়িতে যাব কি করে? আমি বাড়িতে যাব কি কইরা? বড্ড দুঃখের বিষয় তো, বিপদে পড়ে গেলাম। আহা, কোনো বিপদের কারণ নেই। আমি অ্যাপিসমেল তোমাকে 2 ডোজ খাইয়ে দিচ্ছি, 10 মিনিট আমার চেম্বারে বসো, এরপরে তুমি হেঁটে বাড়ি যাবে বেটা। মুখের মধ্যে রব তুলে দিয়েছো না? হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ যেমন কাজ করে, তো গো বাপ বারো ক্ষমতা নাই অত জোরে কাম করা। বুঝলে বোঝেন, না বুঝলে তেজপাতা খান। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? চাপতেছি শক্ত, চাপতেছি কি সোর ফিলিং, চাপতেছি অবশ হয়ে যাচ্ছে। এটা হলো রুগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা পাবো। রুগী দেখার নিয়ম চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে স্পর্শ করা। তবে সাবধান, আমি জানি কিছু হোমিওপ্যাথি ডাক্তারদের, শুধু ডাক্তারদের না, হোমিওপ্যাথির মধ্যে না, সকলের মধ্যেই আছে। ডাক্তার হাসান মির্জা স্যারের মুখ থেকে সরাসরি শোনা একটা কথা বলছি, আপনার মধ্যে যদি সততা আর আপনি যদি আপনার চরিত্রকে কন্ট্রোল করতে না পারেন, হোমিওপ্যাথির এই মজেজা আপনার হাতে কোনো দিন ধরা দেবে না। আপনি দেখেন আপনার এলাকায় অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে, নাম ছড়ায়নি, ছড়াবে না কোনো দিন, কিন্তু এমন একজন মানুষের নাম ছড়িয়ে গেছে যে বেটা দিনে একটা করে রুগী দেখে, তার নাম এলাকায় আছে, তাকে রুগী দেখানোর জন্য সিরিয়াল ধরে, কিন্তু ধরে না আপনার। কেন? ওই একটা কারণে। এখানেও এরকম অনেকে উপস্থিত আছেন আমি যাদেরকে চিনি। সাবধান হয়ে যাবেন, আমার মুখ আবার ভাঙ্গা কয়ে দিলে একদিন লজ্জায় পড়ে যাবেন, তবে বলবো না।
হোমিওপ্যাথিকে যদি ধরতে হয়, যে যত এইভাবে স্পেসিফিকভাবে বলি না কেন, এগুলার উপর কত খেটেছি বলার ধরন দেখে বুঝতে পারছেন তো। তারপরেও আপনি ধরতে পারবেন না, ভুলে যাবেন যতদিন পর্যন্ত এই সামনে দিয়ে একটা নারী হেঁটে যাচ্ছে ওইটা দেখলে আপনার মধ্যে কোনো ফিলিংসই না আসা বন্ধ হবে। যদি কিঞ্চিত পরিমাণ আসে, বুঝতে হবে হোমিওপ্যাথি আপনার ধারের কাছেও নাই, আরো 12 বছরেও আসবে না। ভয় দেখানোর জন্য বলছি না, আমি স্যারের মুখের কথা বলছি আপনাদেরকে, আমি শুনেছি তার কাছ থেকে। আচ্ছা, তাহলে অ্যাপিসকে আমরা কখন ব্যবহার করছি? অ্যাকুইট স্টেজে। আচ্ছা, এখন এই যে জয়েন্টের মধ্যে শক্ত পেলাম, রোগী কি বলবে জানেন? এর মধ্যে আমার জ্বালা পোড়া হচ্ছে। এবার রোগীর সিমটমসগুলো বলতেছি। এর মধ্যে আমার জ্বালা পোড়া হচ্ছে, যারা ইংরেজিতে লিখবেন তারা লিখেন বার্নিং। এরপরে বলবে স্টিঙ্গিং পেন, হোল ফোটানোর মতো ব্যথা হচ্ছে, হোল ফোটানোর মতো ব্যথা হচ্ছে। এই ব্যথাটা বেশি বাড়তেছে ফ্রম অ্যানি মোশন। যখনই সামান্য একটু নড়াচড়া করতেছি তখনই ব্যথা বাড়তেছে। ঠিক এইভাবে আমার হ্যান্ডসেও একই সিমটমস আছে, একই কষ্ট আছে। আমার লিম্বসে, আমার পায়েও একই কষ্ট আছে। আপার লিম্বস অ্যান্ড লোয়ার লিম্বসে একই কষ্ট। আর কি কি কষ্ট বলতে চাও? স্টিফনেস অফ ব্যাক, আমার পিঠে একটা জায়গায়, এই দেন দেখেন, এ দেন দেন কেমন হয়ে আছে দেখতে বুঝতে না, হাত দেন হাত দেন হাত দেন, এভাবে রোগী বলবে। কষ্ট, এটা তার এক্সপ্রেশন, সে কতখানি কষ্ট নিয়ে আসছে সেটা আপনাকে এখান থেকে উপলব্ধি করে নিতে হবে। আর এই যে এই জিনিসটা আমার, এই যে হাতের হেনা দেখছেন, এই যে ভাঁজ এখানে, ও এটাকে আমরা স্কাপোলা বলি গো, সে পর্যন্ত মনে হচ্ছে। তারপর আর কি হচ্ছে? এই যে দেখছেন পেছনের মাংসর ডিম, মানে ওই যে কাপ মাসেলটাকে বলে, ওইখান থেকে নিয়ে এই যে আমার এই থাইগুলা থেকে নিয়ে আমার গোড়ালি পর্যন্ত সবগুলোতে জ্বালা যন্ত্রণা করতেছে। আপনারা লিখে নেন, যারা বাংলায় লিখলেন লিখেন, ইংরেজিতে লিখে নেন। বার্নিং পেন ইন লোয়ার লিম্বস ফর থাই, ফ্রম থাই টু অ্যাঙ্কেলস, কুড নট মুভ দ্য ফিট। ফলে নাড়াছাড়াও করতে পারতেছি না, লুক করে আসি স্ট্যাচুর মতন। এবার পায়ে হাত দিলেন, দেখলেন আঙ্গুলটা গেল ঢুকে। যেই জয়েন্টগুলোতে ব্যথা, একটু জোরে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখতেছেন, 1 সেকেন্ড, যাচ্ছে ঢুকে। সাংঘাতিক কথা। তাহলে দেখেন অ্যাপিস কিভাবে একদম সামনে চলে আসতেছে আপনার। অ্যাপিস কি করে আপনার সামনে চলে আসতেছে? ডাক্তারবাবু জানেন, মাঝে মাঝে না মনে হয় আমি একবারে পুঙ্গই হয়ে গেছি। মাঝে মধ্যে কি হয়ে গেছি? পুঙ্গ হয়ে গেছি। কিসের কারণে? এই যে বাতগুলার কারণে। রাত্রেবেলা এটা আরো বেশি হয়, কঠিন হয়ে যায় আমার জন্য রাতটা পার করা। কখনো কখনো এখান থেকে মাথা ব্যথাও শুরু হয়, নিদ্রাহীনতাও থাকে। আবার দেখেন সবাই আমার গায়ে হাত দিয়ে বলে, হ্যাঁ রে তোর গায়ে এত গরম কেন? কিন্তু আমার থার্মোমিটার দিয়ে যে কত চেক করি, আপনার থার্মোমিটারটা দিয়ে চেক করেন, জীবনেও জ্বর নাই। জ্বর নেই, কিন্তু তার স্কিনে হাত দিচ্ছেন, ওয়ার্ম, গরম। তার সঙ্গে প্রচুর ঘাম, প্রফিউজ সোয়েটস। যখন কিছুটা ঘাম হয় তখন রোগী কিছুটা আরাম পায়, কিছুটা আরাম পায়। তার সঙ্গে পানির পিপাসাটা মিলিয়ে নেন, বাস অ্যাপিসমেল 200 প্রেসক্রিপশন করে দেন।
সকালে দুপুরে 2 দিন খাও, আর 2 বোতল ফাইটাম দিয়ে দেন, তুমি আমার সঙ্গে 15 দিন পরে বা 20 দিন পরে দেখা করবে। আসলো রোগী, হ্যাঁ আগের থেকে অনেক ভালো আছি ডাক্তারবাবু, অনেক ভালো আছি, আপনার কাছে যদি আরো আগে আসতাম তাহলে হয়তো আরো আগেই ভালো হয়ে যাইতাম। কৃতজ্ঞতা, এগুলো কি কৃতজ্ঞতা। রোগীদেরকে এই ধরনের কৃতজ্ঞতাগুলো জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি, সেজন্য ভালো হলেও আমাদেরকে জানায়, তার যদি রোগ বাড়ে তাতেও যেন জানায়। এবং আমি এই আজকের ক্লাসের দ্বারা আপনাদের মাধ্যমে সমস্ত রোগীর কাছে একটা মেসেজ পৌঁছিয়ে দিতে চাচ্ছি, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে শুরু করলে ফার্স্ট স্টেজেও যেন 3টা মাস আসে। আর আপনাদেরকে যারা উপস্থিত আছেন বা নাই, সবার কাছে অনুরোধ, এই 3টা মাসকে আপনি কাজে লাগান। 3টা মাসকে কি লাগান? কাজে লাগান। নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন, আর্নিকা মন্টেনা। বলবেন এটা নিয়ে আর কি কবেন, এ আমরা সবাই জানি, আপনার থেকেও ভালো জানি, তারপরেও বাবা একটু বলি, কষ্ট করে লিখছি, আমার যদি কোনো ভুল থাকে আপনারা শুধরে দিবেন। এত বড় একটা সুযোগ পাইছি আপনাদের সাথে, তো শেয়ার করব না? লাগান, লেখেন। আমি আর্নিকাকে সবসময় ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি ইউজের পক্ষে লোকাল রিউমাটিজমের জন্য। আর্নিকাকে ব্যবহার করতে আমি চাই, রিকমেন্ড করছি। ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি আপনি খেতেও দিতে পারেন, আপনি বাইরে লাগাতেও দিতে পারেন, আপনি জেলির সঙ্গে মাদার মিশ্রিত করে লাগাইতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা, ত্বকে খালি লাগলেই হলো। লোকালি রিউমাটিজমের জন্য কিন্তু ছোট্ট একটু গল্প আছে। এর সমস্ত ব্যথা শীতকালে স্যাঁতসেঁতে ঠান্ডা আবহাওয়াতে বাড়ে। এখনো শীতকাল, কিন্তু সূর্য উঠতেছে। এই ডিসেম্বরটা পার হলেই জানুয়ারিতে আর সূর্যের মুখ দেখা যাবে না, হয়তো 7 দিন 8 দিন 15 দিন। বাড়িঘরগুলো স্যাঁতসেঁতে হয়ে থাকবে, আবহাওয়াটাও ঠিক তেমন। এই রকম আবহাওয়ায় এই যে আর 1 মাস পরে ওষুধ কাজে লাগাইতে পারবেন, 20 দিন 25 দিন পর। এরকম স্যাঁতসেঁতে ঠান্ডা আবহাওয়ায় রোগীর সমস্ত কষ্ট বাড়ছে, বিশেষ করে কি রিউমাটিজম, ব্যথা। এছাড়াও অতিরিক্ত পরিশ্রমের ফলে পেশিতে অতিরিক্ত চাপের ফলে, স্ট্রেইন অফ দ্য মাসেল, চাপের ফলে, ওভার এক্সারশনের ফলে যদি শরীরের কোনো অর্গানে ব্যথা হয়, তাহলে আপনারা আর্নিকাকে চিন্তা করবেন। এখন যে রোগীটা আপনার কাছে এসছে, ও হলো নার্সারিতে কাজ করে, জমি নিড়ানো কাজ করে, 4 ঘন্টা 5 ঘন্টা ওই সকালে বসেছে, দুপুরে উঠছে, যেভাবে আপনি টয়লেট সারতে বসেন ওইভাবে উনি কাজ করতেছে। দেখেন, এইভাবে বসে থাকলে আপনার সমস্ত শরীরের থেকে কিছু কিছু মাসেল বেশি ইউজ হচ্ছে, ফলে উঠার ফলে ওই রকম থেকে উঠার ফলে তার মাংসপেশিটা চেপে ধরতেছে, টেনে ধরতেছে, বা এক ধরনের শুলানো ব্যথা, ডাল পেন। আমি ডাক্তার সাদ রিকমেন্ড করছি, নো রাস্টক্স, নো আর্নিকা মন্টেনা। ওইখানে আপনি প্রেসক্রিপশন করবেন বেলিস্পার্নেসিস, রোগী আপনার চেম্বার থেকে ভালো হয়ে বাড়ি যাবে। কটা কেস নেবেন আইসেন আমার কাছে, আমি দেখাবো।
এ নদাপাড়ার যতগুলা নার্সারিওয়ালা আছে কাম করে, যেদিন যেদিন ব্যথা বাড়ে আমার কাছে এসে ওষুধ নিয়ে যায়। 1 বোতল করে বেলিস্প্যানেসিস দিই আর 50 টাকা করে নিই। 20 দিন 25 দিন পর আবার দেখা করে, হ্যাঁ গো কেমন আছেন, হেভি ওষুধ, হেভি ওষুধ। রাস্টক্সও দরকার নেই, আর্নিকারও দরকার নেই, বেলিস্প্যানেসিস। আমি না বললেও পারতাম, আমি না বললেও পারতাম। আচ্ছা, তাহলে আর্নিকার কথা বলছি। এরপরে যেই জায়গাগুলো অ্যাফেক্টেড পার্ট, এখানেও ওই যে আর্নিকার যেটা নিজস্ব সম্পদ, সোরনেস অ্যান্ড ব্রুইসড ফিলিংটা থাকবে, ব্রুইসড ফিলিংটা থাকবে, নড়াচড়াতে ব্যথা বাড়বে এবং সরাসরি ফেয়ার থাকবে, ফেয়ার অফ বিং টাচড। এ দেখেন রেপার্টরির দিক তাকান, মেন্টাল সিমটমস, ছেলে খেলামু করলে হবে না। স্কিনের দিকে তাকায়েন, এই যে ফেয়ার নিলাম, কিসের? স্পর্শ করা, টি ও ইউ। আর লিখবো? লেখার দরকার নাই, বইয়ের পাতা না তো যে সব ঘাইটা ঘাইটা বের করা লাগবে। সফটওয়্যার এটা, আমার টাইম বাঁচাই দেওয়া লাগবে, তা না হলে ও ব্যবহার করে আমি কি করব? ও তো আমার গাইডস, আমার গাইডসের কাজ হলো আমার টাইম বাঁচানো, সময় বাঁচানো, নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, আর আমাকে যেন বিপদে না ফেলে এজন্য আমার আক্কল জ্ঞান ঠিক রেখে গাইডসের সঙ্গে চলা। তো এই যে টাচ অফ দিয়েছেন, দেখেন তো, ফার্স্ট গ্রেডের ওষুধ আর্নিকা, টকটক করে তাকাচ্ছে। তারপরে কি আছে? আয়োডিনাম আছে, এই এই যে আয়োডিন, মাত্র 2টো ওষুধ কমপ্লিট রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে কভার করছে। কমপ্লিট রেপার্টরির গ্রেড হলো 4টা, কালো মোটা কালি দিয়ে যেটা, ওটা হলো 1, বা উল্টা করে ধরলে 4। তারপরে লাল যেটা, ওটা হলো 2, নীলটা হইলো 3, আর কালোটা হইলো 4। এখন উল্টা করেন, ওই মোটাটাকে 4, তারপরে লালটাকে হলো 3, তারপরে হইলো নীলটাকে হলো 2, আর কালোগুলাকে কি 1। এই গ্রেড, এইভাবে রেপার্টরিকে মিলাইতে হবে। কার সঙ্গে? ম্যাথমেটিকার সঙ্গে, রোগীর কষ্টের সঙ্গে। যেমন এই যে টাচ অফ নিলাম, সোর পার্ট, সেনসিটিভ টু পার্ট ইন, এই যে দেখেন আর্নিকা, ফেরাম, তারপরে ওষুধ সব সাজানো আছে। তো আমরা টাচ অফে আসলাম, 2টো ফার্স্ট গ্রেড রেমেডি, আর্নিকা এবং আয়োডিনাম। তাহলে কেউ যেন স্পর্শ না করে সেই ভয়। কারণ কি? কজেশন কি? কজেশন হলো যে আমাকে ওখানে আঘাত দিতে পারে, সে আমাকে কি করতে পারে? আঘাত দিতে পারে। এই জন্য আর্নিকা নিয়ে বাংলা বইতে লেখা আছে, ডাক্তারও যদি আর্নিকার রুগীকে দেখতে যায়, আর্নিকার রুগী মুখের উপরে বলে, আপনি এসছেন কেন ডাক্তারবাবু? আপনি চলে যান, এই ডাক্তারবাবুকে নাস্তা দাও, খেয়ে দিয়ে চেম্বারে যাক, আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, আমি আর আপনার ঘরে যাব না। আর্নিকা 1M আমার চেম্বার থেকে নিয়ে এসে পরপর 2 দিন সকালবেলা খেয়াও, 15 দিন পরে আমার সঙ্গে দেখা। 15 দিন পরেও বেটা হাঁটতে হাঁটতে গেছে। জানেন তো, মাইন্ড করবেন না, সেদিন আপনি গেছিলেন, আমি ভয়ে আপনাকে ঢুকতে দিইনি। আমি শুনেছি আপনি সব কিছু দেখে শুনে ট্রিটমেন্ট করেন। যদি আমার ব্যথার ওই জায়গাগুলোতে চাপ দিয়ে দেখতেন, তাহলে আমার কি হতো বলেন দেখিনি? আমি তো মরে যেতাম। আমি তোমাকে বুঝেছি, আমি তো আর ভুসি মাল নয়, আমি খেটে খুঁটে ডাক্তার হয়েছি মিয়া। তোমার কথাতেই তোমাকে আমি 1 নাম্বারে ওষুধ দিই, তাই আজ তুমি আমার চেম্বারে এসছো। রোগী ভালো হলে মনের জোর বাড়ে গো। আমি এভাবে আমার স্যারের কাছ থেকে শিখেছি, দেখেছি। আজ না হলে নাই বলছি তার, কিন্তু আমৃত্যু
তার ঋণ আমি পরিশোধ কোনো দিন করতে পারবো না। মতের পথের পার্থক্য থাকতেই পারে, কারণ দুজনই ডিফারেন্ট কোনো জায়গা থেকে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, আঘাত হলো, এরপরে শার্প শুটিং পেন এর মধ্যে আছে। এখন পর্যন্ত একটা মেডিসিনে কিন্তু আমি শুটিং পেনের গল্প বলিনি। বলেছি? বলিনি। শার্প শুটিং পেন, রান ডাউন মানে ডাউন নিচের দিকে যাবে। কোথায় থেকে? আপনার এলবো কোনোই থেকে, ফর আর্মস আপনার বাহু থেকে নিচের দিকে যাবে, পায়ের দিকে যাবে। এবং এই যে ব্যথাটা যখন যাবে, কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখবেন ওই ব্যথার পরে জায়গাটা ফুলেও যেতে পারে এবং রোগী বলবে এটা ঘা হয়ে গেছে ভিতরে, এই ওপরে চামড়া দেখা যাচ্ছে তাই, তা না হলে এটা সম্পূর্ণ ঘা হয়ে গেছে। তুমি বিশ্বাস করো চাই না করো, এটা কিন্তু ঘা। এটা কি? এটা ঘা। রোগী ডাইরেক্ট বলবে, তুমি বিশ্বাস করো চাই না করো, এটা কি? ঘা। তারপরে সে রেস্ট নিবে, খুব কষ্ট তার জন্য, একভাবেই শুয়ে থাকবে, একটুকু নড়াচড়া করবে না। প্লুরোডাইনিয়া, আপনার হার্ট যে আছে তার নিচে বাম দিকে দিনরাত এই বাতের ব্যথার সঙ্গে একটা চাপ ব্যথা অনুভব হবে। সেমিসিফুগা বলে একটা ওষুধ আছে, বাতের ব্যথার সঙ্গে এইভাবে হার্টের নিচে চাপ বোধ, সেখানে একটু তুলনা করে নেবেন। কিন্তু সেমিসিফুগা ওটা আবার মেয়েদের ক্ষেত্রে বাম লেফট ম্যামির নিচে অ্যারাউন্ডসে ব্যথা অনুভব করে। অনেকেই ভাবে যে ওটা ব্রেস্টের ব্যথা, বাট নো, ওটা হার্টের ব্যথা। হার্টের ব্যথা এবং গ্রেট ইরিটেবিলিটি অফ মাইন্ড, আর্নিকার মন সব সময় বিরক্তিকর খিটখিটে থাকে, বিরক্তিকর খিটখিটে। বাস ওকে আমরা এক্সটার্নালি ইউজ করতে দিতে পারি, ইন্টারনালি ইউজ করতে দিতে, কিন্তু আর্নিকা ব্যবহারের সামনে ক্ষেত্র আসতেছে, কাজে লাগায়েন, কাজে লাগায়েন। এরপরে যেটাকে বলি সেটা হলো অ্যাসোফোটিডা। বলবেন এ তো থার্ড ক্লাস মার্ক একটা ওষুধ, এক আর কি দরকার? অ্যাসোফোটিডা আপনার মেডো যখন ফেল হয় তখনও এ কাট্টি ধরে বসে থাকে কাজ করার জন্য। ব্যথাগুলো লিখেন, ড্রয়িং, আঁকড়ে ধরার মতো, টেয়ারিং, ছেড়ে ফেলার মতো, স্টিচিং, সেলাই করার মতো। কোথায় কোথায় এই ব্যথাগুলো অনুভব করবে? অফ এক্সট্রিমিটিস অফ পেরি অস্টিয়াম। কটা জায়গা বলেছি? এক্সট্রিমিটিস আপনার হাতে অথবা পায়ে, লোয়ার অ্যান্ড আপার লিম্বস, অ্যান্ড পেরি অস্টিয়াম, দুটো জায়গায়, মানে ওই হাড্ডির উপরের অংশ আর। এই জায়গাগুলোতে ড্রয়িং, টিয়ারিং অ্যান্ড স্টিচিং পেন থাকবে। তারপরে হাতের মধ্যে টুইচিং, টুইচিং কাঁপা, সেটা হাতেও থাকবে, পায়েও থাকবে। এবং রোগী যে ওষুধই দেন না কেন ক্রমাগত তার অবস্থা খারাপের দিকে যাবে এবং রোগীর যে এই যে কষ্টগুলো হচ্ছে
সেই কষ্ট থেকেও বাঁচার জন্য রোগী ক্রমাগত তার পজিশন চেঞ্জ করতে থাকবে অ্যাসোফোটিডাইন। বিশেষ করে পেরিওস্টিয়াম পেনের জন্য কয়েকটা কেসে দিয়েছি, বিফলে যায়নি, কাজে লাগাইতে পারে। নেক্সট অরামমেট, অরাম মেটালিকাম, এ দুটো ওষুধ বলে আমি আমার আলোচনা শেষ করব, আপনাদের উপরে আমি ছেড়ে দেব। অরাম মেটালিকাম রিউম্যাটিক এবং এন্ডোকার্ডিয়াইটিস, ডিসপনিয়া, এক্সেসিভ ডিসপনিয়া, এগুলার জন্য এমনিই লিখতে পারি। ময়মনসিংহের একটা রোগীর কথা আমার মনে পড়ছে। ময়মনসিংহের একটা রোগী, ওনারা টাটা হসপিটালে দেখিয়েছেন, বাংলাদেশের নামি দামি সব কার্ডিওলজিস্ট দেখিয়েছেন, বাংলাদেশের কয়েকজন নামি দামি ডাক্তারের মধ্যে 2-3 জনকে দেখিয়েছেন, আমি তাদের নাম নাই বলি। পরে ময়মনসিংহেরই কোনো একটা ডাক্তারের কাছে আমার কথা শুনে আমাকে পরে উনি দেখাইছিলেন। ওনার যতগুলো কার্ডিয়াক রিপোর্ট, হোল বডি রিপোর্ট, সব কিছুই যেন নর্মাল, কিচ্ছুই নাই, কিচ্ছু নেই। কিন্তু রোগীর একটাই কষ্ট, সে উঠতে, বসতে, শুইতে সর্বক্ষণ তার বাম যে খাঁচা রিবস, এর মধ্যে একটা ব্যথা আছে, ব্যথা আছে। ইকোকার্ডিওগ্রাম করিয়েছে, সেটাও দিচ্ছি একদম চকচকে স্বচ্ছ রোগী, স্বচ্ছ, কিচ্ছু নেই। এখন হোমিওপ্যাথি যে ডাক্তারগুলোর কাছ থেকে ফেরত আসছে বা ইন্ডিয়া থেকে যাদেরকে দেখিয়েছে, আসলে তাদের তুলনায় আমি কিছুই না। হোমিওপ্যাথি ডাক্তারদের, তাদের থেকেও আমি কিছু না, আর অ্যালোপ্যাথি তো নাই। খুব মুশকিলে পড়েছিলাম। আমাকে ওই মহিলাকে ভালো করতে সাহায্য করেছিল এই অরাম মেটালিকা। আমি যত জায়গায় এখন পড়াই বা বলি, আলোচনা করি অরাম মেটালিকামকে, তত জায়গায় এই কথাগুলো বলি। আমি ওনার যে রিপোর্ট আছে, বারবার সিটি স্ক্যানটা আর তার ইকোকার্ডিওগ্রামটা দেখতেছিলাম, বারবার দেখতেছিলাম। আমি ওনাকে বলছিলাম দেখতে দেখতে, আপনার যখন ব্যথাটা হয় তখন কি মনে হয়? ওই যে এই যে সবসময় ব্যথা আছে যেটা সহনীয়, কিন্তু আমি যখনই একটু বেশি নড়াচড়া করি তখন আমি শ্বাস নিতে পারি সত্য, কিন্তু মনে হয় আমার হার্টবিটটা বন্ধ হয়ে যাবে, আমি শ্বাস আর নিতে পারবো না। প্রেশার কেমন? তো উনি আমাকে 1 সপ্তাহের একটা চার্ট দিয়েছিলেন, যেটা আগের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তারবাবু ওনাকে করতে বলেছিলেন। সেখানে দেখছি প্রেশারের কোনো ঠিক ঠিকানা নাই, মানে সোজা কথায় ইরেগুলার। সিটি স্ক্যানটা প্লেটগুলো খুব ভালো করে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল ওখানে হাইপারট্রফি জাতীয় কিছু হয়েছে। এরপরে আবার ব্লাড প্রেশার ইরেগুলার, তারপরে আবার ব্যথা সব সময় আছে যেটা সহনীয়, কিন্তু যখন বাড়ে মনে হয় যে বন্ধ হয়ে যাবে, যেটাকে আর্টেরিও স্ক্লেরোটিক নেচার বলা হয় আর কি। এই ডিজিজের ওপরে এটাকে ফাইন্ড আউট করে আমি অরামমেট 30 দিয়ে দিই। আল্লাহর কি কাজ, রোগীর হয়তো সুস্থতা ছিল আমার কাছেই,
ওনাকে আর ওষুধই দেওয়া লাগেনি, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই ধরনের একটা কেস আরো একজন আমাকে শুনিয়ে, দারুণ। তো এই যে সূক্ষ্ম জিনিসগুলো আমাদেরকে প্যাথোলজিক্যাল ম্যাথমেটিকাও পড়তে হবে, আমাদেরকে ফিজিওলজিক্যাল ম্যাথমেটিকাগুলোও পড়তে হবে। এই যে এইখানে বলবেন এখানে তো আরামের কিছুই নাই, আমরা হারা জীবন পড়ে আসলাম, ও বেটি মরতে চায়, ও বেটা মরতে চায়, মরা ছাড়া কিছু নেই, মানে ওর কমিটমেন্টটাই হলো সুসাইড করা, এখানে সুসাইডের গল্প নেই, আর আপনি আরাম দিয়ে দিলেন। আগো যদি কাম না হইতো তাহলে ও রুগী আবার আমার কাছে আসতো, আমিও নিয়ে ঘাটতাম, ও ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তাহলে ফিজিওলজিক্যালেরও দাম আছে। তাই আমি বলবো অবস্টিনেট কোনো চিন্তা ভাবনা নিয়ে আপনাকে ডাক্তারি করার কোনো দরকার নাই। যে যেটা বলবে বলুক, শোনার কাজ শুনবেন, আপনার মেধা দিয়ে আপনি তাকে জাজ করবেন। একজনের কথা আর একজনকে লাগানোর দরকার নেই, জাজ করবেন। এই যে দেখেন, এটা আমি সম্পূর্ণ রোগ ফিজিওলজি নিয়েই কাজ করেছি এখানে। আপনাদের ওই যে কমিটমেন্ট টু সুসাইড আমি ওর ধারের কাছেও যাইনি, তাহলে এখানেও কাজ করে, তাই কি না? এরকম বহু কেস দেওয়া আছে আমার, দেখবেন কাজ করে। অরামমেট, তাহলে কি বললাম? রিউম্যাটিক এন্ডোকার্ডাইটিস, ডিসপোনিয়া, রোগীর দিকে তাকাচ্ছেন। এই ধরনের রোগীগুলা সাধারণত আমাদের কাছে থাকে না, ইমার্জেন্সিতে সিসিইউতে থাকে। গিয়ে তাকালেন, তার ঠোঁটটা লিপসটা ব্লুইশ হয়ে আছে, নীল হয়ে আছে, চেহারাটা কেমন জানি একটা উদ্বিগ্ন ভাব। হয়তো সে তখন মনে মনে ভাবতে পারে আমি চলে যাব, চলে যাব, আমি কি হয়ে যাব, আমি চলে যাব। আপনি তার হাতটা ধরলেন, পালসটা দেখছেন বেশ জোরে সোরে, সফট, কিছুক্ষণ পর পর বোঝা যাচ্ছে। আপনি থেটিস্কোপটা দিয়ে তার বুকে ধরলেন, যদি সিসিইউতে থাকে কখনোই সম্ভব না। আপনি উপস্থিত ডাক্তারদেরকে জিজ্ঞেস করতে পারেন আমি তার কি রিপোর্টটা একটু দেখতে পারি, দেখবেন তারা কিভাবে ওখানে হিস্ট্রিটা লিখে রেখেছে। সিসিইউ এসি চলছে, তারপরেও দেখছেন আপনার রুগীটা ঘামতেছে, আপনি মিটারে দেখতেছেন তার হার্টের কার্যক্ষমতাটা আস্তে আস্তে ডাউনের দিকে আসতেছে, তার পায়ে হাত দিচ্ছেন, পাটা ঠান্ডা, পাটা ঠান্ডা। বেশ কয়েকদিন থেকে হসপিটালে, শরীরটাও কেন জানি ফুলে গেছে। হাত পা নাড়ানোর চেষ্টা করছেন, সে বাধা দিচ্ছে। কেন? প্রচন্ড ব্যথা, খুব ব্যথা, এই ব্যথাগুলো রাতে বাড়ে। দেখতেছেন প্রেসক্রিপশন হিস্ট্রিতে লেখা আছে রোলাক 1 গ্রাম 2 গ্রাম করে দেওয়া, তারপরেও ব্যথা কমতেছে না। ওই যত দিচ্ছে তত হার্টের উপরে অ্যাটাক হচ্ছে। রোগীর এমন অবস্থা, রোগী নেতিয়ে পড়ছে, এট এ টাইম ভেরি মাচ প্রস্ট্রেটেড। আপনার হাতের অস্ত্রই হলো এই অরামমেট, হয় 01 আর তা না হলে 30, হয় 01 আর নয়তো 30, খুব সূক্ষ্ম মাত্রায় যদি চামচে করে দিতে পারেন, ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি রোগী দেখবেন ইমপ্রুভের দিকে যাবে। বহু বড় ওষুধ এটা,
বাতের রিউম্যাটিক কার্ডাইটিসের জন্য এটা বহুত বড় মাপের একটা ওষুধ। এর থেকে বড় ওষুধ হোমিওপ্যাথিতে আর আছে কিনা আমার জানা নেই। ডিজিটালিস একটা মহৎ বড় ওষুধ। উইদাউট সিমটমস যদি বলেন লিখতে, ডিজিটালিসকে লিখব। কিডনির জন্য যদি বলেন, বারবারিসকে লিখব। কোনো ভয় নেই, লাগবে না কোনো সিমটমস, পরেরটা পরে ভাববো, আগে বাঁচাইতে হবে। যেমন করোনার সময় যে বেটায় আসছে অ্যাসপিডোস্পার্মাকে নেবুলাইজার মেশিনের মধ্যে ভরে আগে লাগা মুখে, ট্রাস্টক্স ভায়োনি আর্সেনিক দিয়ে কত রোগী পর্যন্ত ভালো হয়েছে। এর নাম হোমিওপ্যাথি। আমি অ্যালফাবেটিক্যালি এ দিয়ে মোটামুটি কয়েকটা ওষুধ শেষ করে দিলাম। বি থেকে জেড পর্যন্ত বলা যায় সামনের ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। আশা করি আপনারা কাজে লাগাইতে পারবেন। এই যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, এই কথাগুলোকে ম্যাটেরিয়ামেডিকা থেকে আরও ডিটেলসে পড়ার চেষ্টা, আরও বহু গল্প আছে ওষুধগুলো, এগুলোকে লিখে পড়ার চেষ্টা করবেন। মনে রেখে রেখে প্র্যাকটিস করার চেষ্টা দেখবেন মূল জিনিসগুলো আমি যেগুলো বললাম আমার পক্ষ থেকে আলোচনা শেষ করছি।